ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একই সঙ্গে জয়শঙ্করের সফরের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন কমবে কিনা তার উত্তর আগামীতে খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি। আরেকটি বিষয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এই উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে। আজ দুপুরে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে যান রাজনাথ সিং, গিয়ে তিনি এই শোক বইতে এই বিষয়টি উল্লেখ করেন। আসলে ঢাকা দিল্লির দূরত্ব কি আসলে কমছে? না, শারীরিক দূরত্ব যেটা কিলোমিটারে সেটা একই আছে, আর মানসিক দূরত্ব কমার কোনো লক্ষণ এখনো প্রকাশিত হয় নাই। যে উদাহরণগুলি দিয়েছেন আপনি, একটি হচ্ছে রাজনাথ সিং শোক বইতে স্বাক্ষর করেছেন, সেটি হচ্ছে একটি কূটনৈতিক শিষ্টাচার, তিনি সেটা করেছেন। আর এইখানে এসেও জয়শঙ্কর যে হাত মিলিয়েছেন, এটাও একটি কূটনৈতিক শিষ্টাচার, এবং তিনি এগিয়ে গিয়ে হাত মিলিয়েছেন বলে পত্রিকায় এসেছে। এটা আরও বৃহৎ কূটনৈতিক শিষ্টাচার, তিনি সেটা করেছেন। একটি জানাজার আয়োজনে তারা এসেছেন এবং তারা এখানে এসেছেন শ্রদ্ধা জানাতে। এখানে এসে নিশ্চয়ই তারা একে অন্যের প্রতি উষ্মা কিংবা ক্রোধ কিংবা বিরাগ দেখাবেন না, এটাই ভদ্রতা, এবং তারা সেটা করেছেন। এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ঠিকই বলেছেন যে এইটা নিয়ে এত কোনো ধরনের আশান্বিত হওয়া অথবা আশা হারানো, এটা কোনো কিছুই ভাবার দরকার নেই। আপনি ধরেন এই দুজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একে অন্যের সাথে দেখা হয়েছে প্ল্যাটফর্মে, রেল লাইনের অথবা বাজারে, তাহলে যেভাবে হাত মিলাতেন ওই একইভাবে আমাদের এখানে এসে দেখা হয়েছে, দেখা হওয়াতে তারা হাত মিলিয়েছেন। এটা খবরের জন্য বেশ উপাদেয়। আমরা যারা টেলিভিশনে কাজ করি, সংবাদ হিসেবে এটা বেশ চমৎকার, এটা নিয়ে অনেক আড্ডা দেওয়া যাবে, কথা বলা যাবে, অনেক কিছু স্পেকুলেট করা যাবে। কিন্তু আসলে বৃহৎ রাষ্ট্রের মধ্যে বহু সম্পর্ক থাকে এবং বহু দুঃসম্পর্কও থাকে, যেগুলি তারা মেলায়। হাত মেলানোর মধ্যে দিয়ে কিছু প্রমাণিত হয় না। যেমন এই হাত মেলানোর ফলে কি ভারত পাকিস্তানের সীমান্ত সংঘর্ষ বন্ধ হয়ে যাবে? কাশ্মীর নিয়ে তাদের মধ্যে যে ঝামেলা আছে সেটা শেষ হয়ে যাবে? তারা যে একাধিক যুদ্ধ করেছে সেই যুদ্ধের বিষয়গুলি মীমাংসিত হয়ে যাবে? কিন্তু আপনি এটা জানবেন যে তাদের মধ্যে আমদানি রপ্তানি অব্যাহত আছে এবং তারা একে অন্যের কাছ থেকে সমস্ত ব্যবসা বাণিজ্য সবকিছু করছে এবং সেখানে কোনো বিধিনিষেধ নাই, কেউ বাধাও দিচ্ছে না। এটি কেন, কিভাবে হয়? মানে আমি যুদ্ধ করছি কিন্তু আমি আর সবকিছুই ঠিকঠাক করছি, এটি কি? কিছু জিনিস হচ্ছে কিরকম আমি আপনাকে বলি। যেমন ধরেন পাশাপাশি বাড়িতে ছেলে মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু তালগাছ নিয়ে একটা লড়াই ছিল কাশ সীমানার মধ্যে, এটা কিন্তু শেষ হয় না। জামাই ওই বাড়িতে গেলে বলে যে তালগাছটা কিন্তু তোমার বাবার না আমার। আর এটি আমাদের দেখি আমরা সেটা কি উভয় দেশের ক্ষেত্রেও কি লক্ষ্য করলে দেখবেন যে আমাদের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক ভারতের যতটুকু, তার চেয়ে অনেক বেশি সাংস্কৃতিক সম্পর্ক পাকিস্তানের সঙ্গে। পাকিস্তানের সঙ্গে তাদের খাবার প্রায় একই ধরনের, অধিকাংশ লোকের তাদের চালচলন একই রকম, পোশাক একই রকম, এবং মাইগ্রেটেড ভাষার মধ্যে অনেক সম্পর্ক আছে। হিন্দি গান বলতে আমরা যেটা শুনি ওগুলো আসলে অর্ধেকের বেশি উর্দু ভাষা দিয়ে, ফার্সি ভাষা দিয়ে সাজানো। আপনি যে ধুম ছবির মধ্যে মালাম মালাম গান হয়, এটা তো ফার্সি। নামিদানম বলে, এটা ফার্সি। এবং তার মধ্যে আপনি দেখবেন যে প্রচুর উর্দু গান আছে। নাগমা শব্দ, নাগমা তো উর্দু, নাগমা তো হিন্দি না। হ্যাঁ, এক পেয়ার কা নাগমা হয়, নাগমা তো উর্দু শব্দ। তো অতএব ভারত আর পাকিস্তানের সাংস্কৃতিক সম্পর্ক এবং তাদের ভৌগোলিক সম্পর্ক অনেক বেশি আমাদের চাইতে। এবং তারা যুদ্ধ করে, ব্যাপারটা হতে পারে তারা যুদ্ধ করে, কিন্তু তাদের মধ্যে আসা যাওয়া অনেক বেশি। তাদের সমস্ত সিঙ্গার যাদেরকে আপনারা চিনেন, যে রাহাত ফতে আলী খান, আতিফ আসলাম, এরা হিন্দি ছবিতে গান গেয়ে পপুলার হয়েছে, পাকিস্তানি ছবিতে গান গেয়ে না। তো এটা আসলে আমাদেরকে বুঝতে হবে যে এইখানে এসে হাত মেলানোর ফলে একটা বিরাট কিছু ঘটে যাচ্ছে পৃথিবীতে, সেটা হওয়ার সম্ভাবনা নেই। দুইটা দেশেরই পরমাণু শক্তি রয়েছে, দুইটা দেশের মধ্যে সমান সমান লড়াই আছে, এবং এরা একটুখানি শোল্ডার ব্রাশিং করে, দেখা হলে পরে একজন আরেকজনকে। রাগবিতে একটা কথা আছে, ইউ সেল দ্য বল, তো দে সেল দ্য বল অ্যান্ড দেন দে ডজ ইচ আদার, বুঝছেন, একটু ধোকা দেয়, তারপরে একজন আরেকজনের গোলে শ্যুট করে। তারপরে আবার আপনি দেখবেন যে বিভিন্ন সময় সীমান্তে তারা একসঙ্গে আনন্দ উৎসব করে। অতএব আমরা এটার মধ্যে না জড়ানোই ভালো। আমাদের চিন্তা করা উচিত ভারতের সাথে আমাদের সম্পর্ক কী হবে, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক কী হবে, কার সাথে ব্যবসা হবে, কার সাথে হবে না, কার কাছ থেকে পেঁয়াজ কিনবো আর কার কাছ থেকে কিশমিশ, এটা আমাদের চিন্তা করতে হবে। কার কাছ থেকে তুলা কিনবো, কার কাছ থেকে গম, আর কার কাছ থেকে শাড়ি কিনবো, আর কার কাছ থেকে সুতা, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের স্বার্থ আমাদেরকে দেখতে হবে। যেই কারণে আমি বলি, এটা চমৎকার একটা স্লোগান আমরা পেয়েছি এবার, সবার আগে বাংলাদেশ। আমি বিএনপির পক্ষে না, কিন্তু বাংলাদেশ ফার্স্ট, এটা কিন্তু হওয়া উচিত সকল দলের কাছে। Why are we bothering about a relationship between two nation who have disputes and feuds between each other, যাদের মধ্যে দীর্ঘ সময়ের বিবাদ বিসম্বাদ,
তাদের মধ্যে হাত মিলানোতে আমাদের কি আসে যায়, আর তারা একজন একজনকে ল্যাং দিলে আমাদের কি আসে যায়, আমাদের সাথে এই দুজনের কি সম্পর্ক, এটা বিবেচনা করা উচিত। এবং সেই বিবেচনা আমি কারোর মধ্যে দেখি না। এটা একটা মজার ব্যাপার, সেই বিবেচনা খুবই কম আমাদের। তখন আমাদের মুরগির গলা নিয়ে খুব উৎপাত শুরু হয়। সেইটি কি আসলে কি সামনে আসার কোনো আমি একটা বিষয় মজার দেখছেন প্রশ্ন যে করি। বাংলাদেশের সঙ্গে? আমি একটা মজার প্রশ্ন করি, ভাইজান তো এখানে আছেন, এই যে এনসিপি রাজনাথ আব্দুল্লাহ বলেছেন যে মুরগির গলা ইয়ে করবেন, সাত সিস্টার সেভেন সিস্টারকে কি জানি করে ফেলবেন। আরেকজন ছাত্র নেতাকে আমি দেখেছি যাদের সঙ্গে তাদের সম্ভবত রাজনৈতিক সম্পর্ক আছে, ইউরেনিয়াম, কুলাউড়ার ইউরেনিয়াম দিয়ে কি জানি একটা করবে। আপনারা কি এই পজিশনকে সমর্থন করেন, এই সাতটা সিস্টারকে ইয়ে করবেন এবং এই যে কুলাউড়ার ইউরেনিয়াম দিয়ে কিছু একটা বানাবেন, এটাকে আপনাদের দল সমর্থন করে? আমি জানি না, কিন্তু এগুলো যারা বলে তাদেরকে তো জোটে নেওয়া হয়েছে এবং তারা আছে। এখন মনে করেন এই সরকার তৈরি হলো, ঐক্যের সরকারের অংশ মনে করেন আছে, তাদের একজন মন্ত্রী হয়েছে। মন্ত্রী সাহেব যদি গিয়ে বলে কুলাউড়ার ইউরেনিয়াম দিয়ে দিবে অথবা এই সেভেন সিস্টার নিয়ে কিছু একটা করবে, তখন কি এটা দায়িত্ব জামাত ইসলাম নিবে? এটা কিন্তু আমার, এই জন্য আমি ভোটার হিসেবে খুব কনফিউজড। আমি একটা দলকে ভোট দিতে চাই এবং আমি মনে করি ভোটারদের এই সুযোগ না দেওয়াটা ভোটারদের সঙ্গে একটা অন্যায় করা। ভোটারদেরকে অপশন দেওয়া উচিত, সবাই দাঁড়াবে সমানে সমানে এবং তারপরে দেখবে কাকে ভোটাররা নেয় এবং কাকে নেয় না। এবং সেইটা না নেওয়ার ফলে জানেন ভোটাররা অপশন পায় না। আমাদের গণভোটটা এরকম হয়েছে, 4টা প্রশ্নে একটা ভোট, ওরকম 4টা দল একটা ভোট। এটা তো হওয়া উচিত না।